বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা অদ্ভুত ধারাবাহিকতা। আমরা অনেক সময় মুখে যে নীতির কথা বলি, ক্ষমতায় গিয়ে ঠিক তার উল্টো কাজটাই করি, আর তারপর সেটাকে স্বাভাবিক বলে প্রতিষ্ঠা করি। এই যে সরকার উপদেষ্টা নিয়োগ করলো মন্ত্রিপরিষদের পাশাপাশি, এটা তার একটা প্রকৃষ্ট বা উৎকৃষ্ট উদাহরণ। 1996 সালে শেখ হাসিনার হাতে যার সূচনা, পরে বেগম খালেদা জিয়া সেটিকে ভিন্ন রূপে ব্যবহার করেছেন, আরও পরে শেখ হাসিনা সেটিকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মতো বিস্তৃত করেছেন। আর এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও একই পথ অনুসরণ করছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ও শপথহীন বিশেষ সহকারীরা নির্বাহী ক্ষমতা ভোগ করে। অর্থাৎ পৃষ্ঠটা কেবল কোনো একক দলের বা ব্যক্তির নয়, এটা হয়ে উঠেছে ক্ষমতার সংস্কৃতির অংশ। কিন্তু সমস্যা হলো, সংবিধান এই সংস্কৃতিকে স্বীকৃতি দেয় না। সংবিধানের 55 অনুচ্ছেদ বলছে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত হবে এবং সেই মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। 56 অনুচ্ছেদ বলছে সর্বোচ্চ 1.1 টেকনোক্র্যাট হতে পারে, কিন্তু তারাও সংসদের কাছে জবাবদিহি করবেন। এই দুই অনুচ্ছেদের মধ্যেই আমাদের গণতান্ত্রিক নির্বাহী কাঠামোর মূল দর্শন স্পষ্ট। ক্ষমতা থাকবে, কিন্তু সেই ক্ষমতার জবাবদিহিতাও থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, শপথ না নেয়া, গোপনীয়তার অঙ্গীকার না করা, সংসদীয় জবাবদিহির আওতার বাইরে থাকা উপদেষ্টারা যখন মন্ত্রণালয়ের দায়িত্ব পান, মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন, ফাইলে সই করেন, নীতি নির্ধারণের সুবিধা রাখেন বা ভূমিকা রাখেন, তখন আমরা কোন সাংবিধানিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছি?